নমস্কার, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ভারতের রাজনীতিতে একটা বিষয় আমরা লক্ষ্য করে থাকি, তা হলো যে রাজনৈতিক ব্যবস্থায় শাসকগণ নিজেদের মতন করে শাসনকার্য পরিচালনা করে এবং এই শাসনকার্যে ভুল ত্রুটি দেখা দিলে অথবা সরকারের দুর্নীতি, অদক্ষতা প্রভৃতি দৃশ্যমান হলে বিরোধী পক্ষ বা কখনো কখনো জনসাধারণ বিদ্যমান সরকারের বা শাসকের অপসারণের দাবি করে। হ্যাঁ, এটাই গণতন্ত্র। গণতন্ত্রে এটাই স্বাভাবিক রাজনৈতিক প্রবণতা। রাজ্য রাজনীতি হোক বা গোটা দেশের রাজনীতিই হোক, ছবিটা উভয় ক্ষেত্রেই একই। সম্প্রতি পশ্চিমবঙ্গে আরজিকর ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে বিশৃঙ্খলতার সৃষ্টি হয়েছে, সেখানেও আমরা এই একই চিত্র দেখতে পাচ্ছি। বিরোধী দলসহ জনগণের কিছু অংশ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছে। আজকের এই ভিডিওতে মুখ্যমন্ত্রীর পদত্যাগ বা অপসারণ সম্পর্কিত 5টি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব। এর মধ্যে 5 নম্বর পয়েন্টটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে এই বিষয়টি জানার চেষ্টা করব। যে প্রশ্নগুলিকে সামনে রেখে এই বিষয় নিয়ে আলোচনা করব সেগুলি হলো: 1. পদত্যাগের দাবি উঠলে মুখ্যমন্ত্রী কি পদত্যাগ করতে বাধ্য? 2. কোন পরিস্থিতি উৎপন্ন হলে মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য থাকবেন? 3. মুখ্যমন্ত্রীর অপসারণের ব্যাপারে সংবিধানে কি বলা আছে? 4. মুখ্যমন্ত্রীর পদত্যাগের পর রাজ্যের শাসনভার কার ওপর বর্তাবে? 5. মুখ্যমন্ত্রীর অপসারণে রাজ্যপালের ভূমিকা কি? এরকম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটি নির্মাণ করা হয়েছে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে অবশ্যই এই বিষয়ে আপনার একটা সুস্পষ্ট ধারণা তৈরি হবে। এই বিষয়ে সুস্পষ্ট ধারণা পাওয়ার জন্য সংসদীয় ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ দিক আমাদের অবশ্যই জানতে হবে। তা হলো এই যে ভারতে কেন্দ্রের মতো অঙ্গরাজ্যগুলিতেও সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মৌলিক নীতিসমূহ স্বীকার করা হয়েছে। সংসদীয় শাসন ব্যবস্থার অন্যতম মৌলিক নীতি হলো এই যে প্রকৃত প্রশাসনিক ক্ষমতা মন্ত্রিসভার হাতেই ন্যস্ত থাকবে এবং এই মন্ত্রিসভা আইনসভার জনপ্রিয় কক্ষের কাছে দায়িত্বশীল থাকে। অঙ্গরাজ্যগুলির ক্ষেত্রে এই জনপ্রিয় কক্ষ হলো বিধানসভা, অর্থাৎ বিধানসভার নিকট রাজ্যের মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে। এবার আসি মূল আলোচনায়। আমাদের আলোচনার প্রথম যে প্রশ্ন ছিল তা হলো, পদত্যাগের দাবি উঠলে মুখ্যমন্ত্রী কি পদত্যাগ করতে বাধ্য? এর উত্তরে বলা যায় যে যে কারণে বা যে ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পদত্যাগের দাবি ওঠে, সেই কারণ তথা সেই ঘটনা যদি গুরুতর হয় এবং মুখ্যমন্ত্রীর যদি মনে হয় যে জনসাধারণের মধ্যে তার প্রতি অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে, তাহলে তিনি এই ঘটনার বা ওই কারণের নৈতিক দায় স্বীকার করে স্বেচ্ছায় পদত্যাগ করতেই পারেন। অন্যথায় তাকে পদত্যাগের জন্য কেউ বাধ্য করতে পারেন না, এমনকি রাজ্যপালও নয়, কারণ বিধানসভায় তার দলের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এবার আসি দ্বিতীয় প্রশ্নে। কোন পরিস্থিতি উৎপন্ন হলে মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য থাকবেন? এক্ষেত্রে জেনে রাখা ভালো যে বিধানসভায় যদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপিত হয় এবং সরকার যদি ওই আস্থা ভোটে হেরে যায়, তাহলে সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব পাশ হয়ে যায়। এর অর্থ হলো বিধানসভা সরকারের প্রতি আস্থা হারিয়েছে। এরূপ পরিস্থিতি সৃষ্টি হলে সরকারকে পদত্যাগ করতে হয়। অথবা কোনো গুরুত্বপূর্ণ সরকারি বিল বা বাজেট যদি বিধানসভায় রিজেক্ট হয়ে যায়, তাহলেও নির্দিষ্ট কার্যকাল অতিক্রান্ত হওয়ার পূর্বেই মুখ্যমন্ত্রী সহ সমগ্র মন্ত্রিসভাকে অপসারিত হতে হয়। আমাদের তৃতীয় প্রশ্ন ছিল এই যে মুখ্যমন্ত্রীর অপসারণের ব্যাপারে সংবিধানে কি বলা আছে? সংবিধানের 164 1 নং ধারা অনুসারে মন্ত্রীদের কার্যকালের মেয়াদ রাজ্যপালের সন্তুষ্টির ওপর নির্ভরশীল। যদি রাজ্যপাল অসন্তুষ্ট প্রাপ্ত করেন, তাহলে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। তবে এর অর্থ এই নয় যে রাজ্যপাল যখন ইচ্ছা নিজের খেয়াল খুশি মতো মন্ত্রিসভাকে ভেঙে দিতে পারেন। মুখ্যমন্ত্রী যতক্ষণ পর্যন্ত বিধানসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন লাভ করছেন, ততক্ষণ পর্যন্ত তিনি স্বপদে বহাল থাকবেন। কিন্তু
তিনি যদি বিধানসভায় ওই সংখ্যাগরিষ্ঠের সমর্থন হারান তাহলে তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে, অন্যথা রাজ্যপাল সংবিধানের 164-র 1 ধারা অনুসারে মুখ্যমন্ত্রী সহ সমগ্র মন্ত্রিসভাকে অপসারণ করবেন। কারণ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারানোর সঙ্গে সঙ্গে মন্ত্রিসভা রাজ্যপালেরও সন্তুষ্টি হারায়। চতুর্থ প্রশ্ন, মুখ্যমন্ত্রীর পদত্যাগের পর রাজ্যের শাসনভার কার উপর বর্তাবে? এখানে বলে রাখি যে মুখ্যমন্ত্রী যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন এবং সরকার যদি সংখ্যাগরিষ্ঠতা না হারায় তাহলে শাসক দলের অন্য কোনো যোগ্য ব্যক্তিকে রাজ্যপাল মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত করতে পারেন। যেমন ধরুন এই 2000 সালে জ্যোতি বসু মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর তারই দলের একজন সিনিয়র লিডার বুদ্ধদেব ভট্টাচার্য তিনি মুখ্যমন্ত্রীর পদ অলঙ্কৃত করেন। এছাড়াও নির্দিষ্ট কার্যকালের মেয়াদ সম্পূর্ণ হওয়ার আগেই যদি মন্ত্রিসভা বিধানসভার সংখ্যাগরিষ্ঠের সমর্থন হারায় তাহলে পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত রাজ্যপাল অস্থায়ী সরকার গঠনের সিদ্ধান্ত নিতে পারেন। তবে মনে রাখা দরকার যে এই অস্থায়ী সরকার কিছু সাধারণ সিদ্ধান্ত ব্যতীত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে না। প্রশ্ন নম্বর 5, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী অপসারণে রাজ্যপালের ভূমিকা কী? এক্ষেত্রে বলে রাখি যে এতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভার অপসারণ সম্পর্কে যে সমস্ত দিকগুলি আলোচনা করা হলো এই প্রতিটি ক্ষেত্রেই রাজ্যপালের একটা ভূমিকা অবশ্যই রয়েছে। তবে এখানে রাজ্যপালের ভূমিকার দুটি বিশেষ দিক নিয়ে আলোচনা করব। প্রথমটা হচ্ছে এই যে অঙ্গরাজ্যে যদি শাসন শৃঙ্খলা ব্যাহত হয়ে পড়ে বা মুখ্যমন্ত্রী যদি শাসন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হন, অর্থাৎ রাজ্যে যদি সাংবিধানিক অচলাবস্থা সৃষ্টি হয় তাহলে রাজ্যপাল সাংবিধানিক অচলাবস্থা সম্পর্কিত একটি প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে প্রেরণ করেন। আর এই প্রতিবেদন রাজ্যপাল রাজ্য সরকারের অজ্ঞাতসারেই প্রেরণ করে থাকেন। এক্ষেত্রে রাজ্য মন্ত্রিসভার সঙ্গে পরামর্শ করার কোনো আবশ্যকতা নেই। রাজ্যপালের এই প্রতিবেদনের ভিত্তিতে রাষ্ট্রপতি সংশ্লিষ্ট অঙ্গরাজ্যে সংবিধানের 356 ধারা অনুসারে সাংবিধানিক অচলাবস্থা জারি করতে পারে এবং ওই রাজ্যের শাসনভার রাষ্ট্রপতি নিজের হাতে তুলে নিতে পারেন অথবা ওই রাজ্যের রাজ্যপালের হাতে অর্পণ করতে পারেন। এইভাবে রাজ্যপাল রাজ্যের বিধানসভার আস্থার উপর টিকে থাকা মন্ত্রিসভাকে ক্ষমতাচ্যুত করার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে পারেন। ভারতে এর বেশ কয়েকটি দৃষ্টান্ত রয়েছে। যেমন 1959 সালে কেরলের তৎকালীন রাজ্যপাল রামকৃষ্ণ রাওয়ের সুপারিশক্রমে মন্ত্রিসভাকে বরখাস্ত করে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। একই রকমভাবে 1973 সালে ওড়িশায় এবং 1984 সালে সিকিমে সংশ্লিষ্ট অঙ্গরাজ্যগুলির রাজ্যপালের সুপারিশক্রমে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। এবার 5 নম্বর প্রশ্নের দ্বিতীয় দিক নিয়ে আলোচনা করা যাক। একটু আগেই বলা হয়েছে যে 164-র 1 ধারা অনুসারে রাজ্যপালের সন্তুষ্টির ওপর মন্ত্রিসভার স্থায়িত্ব নির্ভর করে। এরও কিছু বাস্তব দৃষ্টান্ত রয়েছে। 1967 সালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ধরমবীরের মনে হয়েছিল যে দলত্যাগের কারণে অজয় মুখোপাধ্যায়ের নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। তাই তিনি স্বল্পকালীন নোটিশের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে বিধানসভার বৈঠক ডাকতে বলেছিলেন এবং মুখ্যমন্ত্রী তা ডাকতে অস্বীকার করলে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে তার মন্ত্রিসভা সমেত বরখাস্ত করেছিলেন। অন্যদিকে 1970 সালে উত্তরপ্রদেশের রাজ্যপাল গোপাল রেড্ডি ওই একই কারণের বশে মুখ্যমন্ত্রী চরণ সিংকে বরখাস্ত করেছিলেন। বিধানসভার রায়ের জন্য অপেক্ষাও পর্যন্ত তিনি করেননি। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে মুখ্যমন্ত্রীর অপসারণ এবং সেক্ষেত্রে রাজ্যপালের ভূমিকা কী তা আলোচিত হয়েছে। আশা করি বিষয়টি আপনাদের কাছে হয়তো সুস্পষ্ট হয়ে উঠেছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে যদি মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। এবং এই ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।